উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিপর্যস্ত। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে 33 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। 33 জনের মৃত্যু। দার্জিলিংয়ে মৃত 20, মিরিকে, শুধুমাত্র মিরিকে 15 জন মৃত, জলপাইগুড়িতে 9 জন, নাগরাকাটায় আরো 4 জনের দেহ উদ্ধার হয়েছে, কোচবিহারে মৃত শিশু সহ 4, দার্জিলিং জেলায় এখনো পর্যন্ত মৃত 20। প্রবল বৃষ্টি, ভয়াবহ বিপর্যয় উত্তরবঙ্গে। আর এই উত্তরবঙ্গে যারা মৃত তাদের পরিবারের পিছু 5 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন 23 জন, তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। শনিবার রাতভর বৃষ্টি, রবিবার সকাল হতেই বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গ জুড়ে। ধসে যাওয়া পাহাড়, ভেঙে পড়া সেতু, নিশ্চিহ্ন হয়ে যাওয়া ঘরবাড়ি, বিপন্ন জনজীবন। পাহাড় প্রিয় বাঙালির অতি প্রিয় মেরিক, সেই মেরিক এখন ধ্বংসস্তূপ। ভেঙেছে সেতু, প্রাণ গিয়েছে অনেকে। ব্রিজ ভেঙেছে বিজনবাড়ি দুধিয়ায়, ধস নেমেছে পাহাড়ের একাধিক জায়গায়, জোড়বাংলো, সুখিয়া পকরি, মানেভঞ্জন থেকে 29 মাইল, সর্বত্রই এক ছবি। বিপর্যয়ের একই ছবি ডুয়ার্সেও। জলের তোড়ে ভেসে গিয়েছে অসংখ্য সেতু, জলবন্দী হাজার হাজার মানুষ, বিপাকে পর্যটকেরা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরের এই 5 জেলার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। বিপর্যয় রেহাই দেয়নি বন্য প্রাণীদেরও। জলদাপাড়া, গরুমারায় ভেসে গিয়েছে গন্ডার, বাইসন। প্রবল বৃষ্টিতে ফুসছে তিস্তা, তোরসা, জলঢাকা, বালাসন। দুর্যোগে বিধ্বস্ত, একের পর এক মৃত্যু, বিপন্ন জীবন। কিন্তু কেন এমন হলো? কেন এত ক্ষয়ক্ষতি? আমরা এমন কোনো জায়গা বেছে নিচ্ছি যেটা একেবারে নীরব, শান্ত জায়গা। এটা কিন্তু পরিবেশের ভারসাম্যগুলোকে নষ্ট করছে। নদীর মধ্যে গিয়ে একটা বাসস্থান তৈরি করার চেষ্টা করছে। হোমস্টেগুলো যেখানে তৈরি হয়েছে সেই জায়গাগুলো তো ভীষণ ভঙ্গুর, সেখানে তো গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। যখনই এরকম হরপাবান বা ক্লাউড বার্স্ট এগুলো হচ্ছে, তার ফলে কিন্তু মাটিগুলো ধুয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে হবে যে বিষয়টা যে কোন অঞ্চলে আমরা নির্মাণ কার্যটা করছি, সেখানে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার স্থায়িত্ব পাবে। নিউজ 18 বাংলা। যখন ভুটানে বা সিকিমে ভয়াবহ বৃষ্টি হয়, তখন এই শান্ত নদীগুলি পাহাড়ের রুদ্রমূর্তি ধারণ করে, যেমন কালীখোলা নদী। এই কালীখোলা নদীর কালীখোলা ব্রিজ পুরোপুরি একেবারে ভাসিয়ে নিয়ে চলে গেছে, ব্রিজ ভেঙে গেছে। মুখ্যমন্ত্রী যান, মুখ্যমন্ত্রী দেখেন, গোটা সিচুয়েশনটা পর্যবেক্ষণ করেন, তারপরেই সেতু সারানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মিরিকে ভেঙেছে, সেটা 1 ইয়ার লাগবে টু কমপ্লিট ইট। আর আরেকটা তোমরা এটা ততদিন একটা টেম্পোরারিলি হিউম পাইপ দিয়ে ওরা একটা 1 মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে। কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো, কারণ ওটা ডিসকানেক্টেড হয়ে গেছে। 20 দিনের মধ্যে টেন্টেটিভলি, তাহলে 20 দিন তারা যাতায়াত করবে কোন দিক দিয়ে? এখন একটা ডিটুর করা আছে, বিএমজিএস হয়ে ঢুকিয়ে সেই ডিটুর দিয়ে যাচ্ছে। আচ্ছা, ডিটুর দিয়ে যাচ্ছে, দেখে নাও সেটা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ব্রিজ সংস্কার শুরু, ব্রিজ সারানোর কাজ শুরু, কালীখোলা ব্রিজ সারানোর কাজ শুরু। অবিরাম বৃষ্টিতে প্লাবিত নাগরাকাটার বিস্তীর্ণ এলাকা। বানারহাট থেকে শিলিগুড়িগামী জাতীয় সড়কের ওপর ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ কালীখোলা ব্রিজ। ডুয়ার্স হয়ে সড়কপথে শিলিগুড়ি ও পাহাড়ের যোগাযোগ বন্ধ।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু। আমরা এটা চাই খুব তাড়াতাড়ি এই রাস্তাটা খুলে যাক, কারণ এই রাস্তাটা ডুয়ার্সের লাইফলাইন। মুখ্যমন্ত্রী যেভাবে তৎপরতার সাথে ডুয়ার্সে এখানে পরিদর্শন করে গেলেন এবং দ্রুততার সাথে কাজ হচ্ছে, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জননেত্রীকে আমরা ধন্যবাদ জানাবো। নাগরাকাটা ব্লকের অন্তর্গত যে জাতীয় সড়ক রয়েছে বানাহাট থেকে নাগরাকাটা মুখী, সেই রাস্তার উপরে যে কালীখোলা ব্রিজ, সেই কালীখোলা ব্রিজও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী সেই ব্রিজে এসে দেখে গেলেন এবং আধিকারিকদের জানালেন যে অতি শীঘ্রই এই কাজ সম্পূর্ণ করে যান চলাচল স্বাভাবিক করতে। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ শেষ হলেই স্বাভাবিক হবে যান চলাচল। ডুয়ার্স এবং শিলিগুড়ির যে যাতায়াত তা সুগম হবে। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আমাদের প্রতিবেশী দেশে কখন বৃষ্টি হবে তার পূর্বাভাস পাওয়া যায় না। নদীগুলো নিয়ন্ত্রণ করা, এই সমস্ত কিছু নিয়ে ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি বারবার রাজ্য চালিয়ে আসছে, কিন্তু আজও সেই ইন্দো ভুটান রিভার কমিশন বিষবাঁও জলে। পাহাড়ে বন্যায় মারা গেছে, ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়। শক্তিশালী নিম্নচাপ, তার জেরে প্রবল বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাশাপাশি শনিবার ভারী বৃষ্টি হয় পড়শি দেশ ভুটানেও। ভুটানের জলে ভাসল আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলা। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আলিপুরদুয়ারের ওপর দিয়ে বয়ে গেছে তোরসা, রায়ডাক, শঙ্কোষ, কালজানি। জলপাইগুড়ি দিয়ে বয়ে গেছে জলঢাকা, ডায়না, সুকৃতি এবং রেতি। ভুটানের জল ঢোকে এই নদীগুলিতে, সেই জলে ভেসে গেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ভুটানে ভারী বৃষ্টি হলেই ভুগতে হয় উত্তরবঙ্গকে, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এর মোকাবিলাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। গত বছর নীতি আয়োগের বৈঠকে নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড এফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাস হয় এ রাজ্যের বিধানসভায়। 11 আগস্ট 2025 রাজ্যসভায় নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব তাদের ভাবনা চিন্তায় নেই। জলশক্তি মন্ত্রকের কাছে প্রশ্ন করেছিলাম ইন্দো ভুটান রিভার কমিশন করবার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে কিনা। ঔদ্ধত্যপূর্ণভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছেন যে না, নেই। ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হলে ভুটানের রেইন গেট স্টেশন বসানো হবে। কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে। বৃষ্টির জল নদীপথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে। ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে? ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে, সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য। নিউজ 18 বাংলা। সবথেকে বেশি মানুষ মারা গেছেন কোথায়? দার্জিলিং এর মিরিকে। ধসে বিপর্যস্ত দার্জিলিং এর মিরিক, সব থেকে বেশি মানুষের প্রাণ গেছে। কোথাও মাটিতে মিশে গিয়েছে বাড়ি, কোথাও দাঁড়িয়ে কংক্রিটের কঙ্কাল। বৃষ্টি আর ধসে লন্ডভন্ড মিরিকের বিস্তীর্ণ এলাকা। দার্জিলিং জেলার এই মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শনিবার নাগাড়ে বৃষ্টি, রাতভর। গভীর রাতে ধস নামে মিরিকে।
ক্ষতিগ্রস্ত হয় 100-র বেশি বাড়ি। মেচিদারা গ্রামের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত, প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। দশমী থেকে লক্ষ্মী পুজো, এই সময়ের মধ্যে নেপালি সম্প্রদায়ের মধ্যে পালিত হয় দশাই উৎসব। সেই উৎসবের মাঝেই এমন বিপর্যয়। পাহাড়ি নেপালি সম্প্রদায়ের মধ্যে চলছে দশাই উৎসব, আর এই দশাই উৎসবে সামিল হতেই এই বাড়িতে দূর দূরান্ত থেকে পাহাড়ের আত্মীয় স্বজনরা এসেছিলেন। আচমকা ধস নেমে 4 জনের মৃত্যু হয়। একেবারে বাড়ি কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যে আমার ঠিক ডান দিকে যে পাহাড়, সেখান থেকে কিন্তু বৃষ্টির জলে তোড়ে বড় বড় বোল্ডার গড়িয়ে নামে এই নিচে, এবং তাতেই কিন্তু বিপত্তি। মেচিদারার রাস্তাতেও ধস, এর জেরে মিরিক একেবারে বিচ্ছিন্ন। हाथी तो बहुत हुआ सर, ये तो ये भी नहीं है। यहाँ के जाती है पैसा रुपया सब भी ले गया, बाहर ने ले गया। यहाँ कुछ भी नहीं है। মিরিক শহরও বিধ্বস্ত। 3 নম্বর ওয়ার্ডে ধসে চাপা পড়ে প্রাণ গিয়েছে মা, বাবা এবং মেয়ের। जो बारिश आया था ना, इसलिए बारिश के वजह से ये सब हो रहा है। यहाँ पर वो 3 आदमी था, वो 3 आदमी सब गुजर गया, अचानक आया है। ধসের জেরে মাটিতে মিশে গিয়েছে বাড়ি, একাধিক মৃত্যু, বাসিন্দারা আতঙ্কে। তাদের সরানো হয়েছে ত্রাণ শিবিরে। মিরিকে 3টে ত্রাণ শিবির খোলা হয়েছে। मेरा घर सब टूट गया, इसका घर ऊपर है, मेरा घर पर कुछ नहीं है, डुबाऊ है, डुबाऊ सब गाँव ही खत्म। অনেক জনকে এখান থেকে আমরা শিফট করেছি সরিনি কমিউনিটি হলে, অ্যান্ড ওরা ওদেরকে সব যাদের সুবিধা ওখানে প্রদান করা হচ্ছে। সাইট ভিজিট করে দেখছি, রোডগুলো ক্লিয়ারিং চলছে, বিডিও এসডিওরা রোড ক্লিয়ার করছে। ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ বিচ্ছিন্ন। চরতরসার ডাইভারশন ভেঙে ভেসে গেছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে। রাস্তা ধসে গেছে, যার ফলে 15 কিলোমিটার ঘুরপথে যাতায়াত কোচবিহার হয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। জলের তোড়ে ভাঙল চরতরসা ডাইভারশন, সঞ্জয় নদীর তোড়ে ভাঙল অস্থায়ী রাস্তা। হ্যাঁ, আমরা ফালাকাটা যাচ্ছিলাম, কিন্তু এসে দেখি বালুঘাটের ব্রিজ ভেঙে গেছে। এখন তো আর যাওয়া হচ্ছে না, ঘুরে যেতে লাগবে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি যোগেন্দ্রনগর। আর জল নামতেই মাথা ভাঙায় ভাঙন। ধরলা নদীতে মাথা ভাঙায় ভাঙন, ধরলা নদীতে ভাঙন দেখা দিয়েছে। প্রচুর জমি চলে যাচ্ছে জলের তলায়। জল নামতেই মানসাই ধরলা নদীর পাড়ে ভাঙন। মাথা ভাঙার জোরপাটকি গ্রামের ঘটনা। বন্যপ্রাণ ভেসে গেছে, বন্যপ্রাণ প্রাণ বাঁচাতে লোকালয়ে একেবারে রাত্রে আটকে ছিল গন্ডার। দেখুন, একেবারে জনবসতি এলাকায় ঢুকে পড়েছে গন্ডার প্রাণ বাঁচাতে। এরকমভাবে ভাসতে দেখা যায়নি বন্যপ্রাণকে এই বঙ্গে। আর তারপরে সকালবেলা পুনকি হাতি দিয়ে গন্ডারকে তার জায়গায় ফেরানোর চেষ্টা বন দফতরের। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ হাতি নামিয়েছিল। প্রাণ বাঁচাতে লোকালয়ে গন্ডার গেছে, গন্ডারকে উদ্ধারে কুনকি হাতি। আর উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে স্বস্তির খবর হচ্ছে, আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ভারী বৃষ্টিতেই, ভয়াবহ বৃষ্টিতেই বিপর্যয় নেমে এসেছিল উত্তরবঙ্গে। এবার ভুটানে আরও বৃষ্টি হয় কিনা সেই দিকেই এখন আশঙ্কা, কারণ ভুটানে এখনো পর্যন্ত 3 দিন অ্যালার্ট থাকতে হবে, এরকমটাই জানানো হয়েছে। এখন আমাদের যা আবহাওয়ার পরিস্থিতি, তাতে উত্তরবঙ্গে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে এবং আগামী কয়েকদিনে ক্রমশ বৃষ্টিপাত কমবে। অলরেডি অনেকটাই কমে গেছে এবং আজ থেকে আমাদের আর কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের জন্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তার জন্য থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি টেম্পোরারি যেমন হয় সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি বৃষ্টিপাত কমই থাকবে এবং ক্রমশ এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে
কমতে থাকবে। সমস্যায় পর্যটকরা, পর্যটন শিল্পই সমস্যায় এই মুহূর্তে, ভয়াবহ বিপর্যয়। সামনে দেখলাম যে ধস নামছে, ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে। রাস্তাঘাট 1 নম্বর 2 নম্বর সড়ক বন্ধ। আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়ে এসে। পুজোর ছুটি, তাই অনেকেই গিয়েছিলেন উত্তরবঙ্গে, কেউ পাহাড়ে, কেউ ডুয়ার্সে, কেউ আবার সিকিমের গ্যাংটকে। এরই মধ্যে শনিবার রাতভর বৃষ্টি, কোথাও ভয়ঙ্কর নদী, কোথাও ধস। পর্যটকরা চরম বিপাকে, অনেকেই আটকে পড়েছেন। যেমন আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং নদীর স্রোতে ভেসে যায় কাঠের ব্রিজ, আটকে পড়েন পর্যটকরা। তাদের উদ্ধারে নামানো হয় কুনকি হাতি। কখনো আবার আর্থ মুভারে চেপে হলং নদী পার, দড়ি ধরেও নদী পার করেন অনেকে। এই জাস্ট আমরা ক্রস করলাম জেসিবির মাধ্যমে, প্রায় 25-30 জন আটকে ছিলাম। বনাঞ্চলে বিপদ, পাহাড়েও দুর্ভোগের এক শেষ। ধসের কারণে অনেকেই যানজটে পড়েন। এই ধসের জন্য আর প্লাস এই ওয়ান ওয়ে এর মধ্যে জ্যাম হয়ে গেছে, তো তার জন্য না সকালবেলা সেই 9টার সময় খেয়ে বেরিয়েছি। এবার এরকম জ্যামে কোথায় লাঞ্চ করবো, আর এখানে তো কোনো তেমন দোকানপাটও নেই। ঘুরতে গিয়ে বিপর্যয়কে কাছ থেকে দেখা, আতঙ্ককে সঙ্গী করেই ঘরে ফেরা। কেউ ফিরেছেন বাসে শিলিগুড়ি থেকে কলকাতা। সামনে দেখলাম যে ধস নামছে, ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে। দার্জিলিং রুট বন্ধ, তারপর শিলিগুড়ি রুটও বন্ধ। আমরা কালিম্পং রুটটা ধরলাম, ওই লাভা লোরেগা হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাসটা মিস হয়ে যায়। আমাদের বাস ছিল 6টায়, আমরা পৌঁছাই 9টায়। রাতভর যেভাবে বৃষ্টি হয়েছে, মানে আমরা নিজেরাই ভয় পেয়ে গেছি। তিস্তার যা রূপ দেখলাম, আর প্রচুর মানুষ আটকে আছে, প্রচুর বয়স্ক মানুষ, তারাও মানে খুব কষ্টে রয়েছে দেখলাম। অনেক পর্যটক আবার ট্রেন ধরে শিয়ালদায়। রাস্তাঘাট 1 নম্বর 2 নম্বর সড়ক বন্ধ। আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়ে এসে। খুব সমস্যা। পর্যটক আটকে আছে বিজনবাড়ি ব্লক, ফুলবাজার ব্লকে। প্রায় 500 থেকে 550 মতো টুরিস্ট বিভিন্ন স্পটে আটকে আছে। হুট করে ট্রাভেল করবেন না, নাইট ট্রাভেল একদমই অ্যাভয়েড করুন। আগে ইনফরমেশন নিন, প্রপার ইনফরমেশন নিয়ে তারপরে পাহাড়ে ট্রাভেল করুন। নিউজ 18 বাংলা।